আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমাদের সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান গত 5ই মে 3 দিনের সফরে চায়না গিয়েছিলেন এবং চায়না যাবার আগে তিনি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলে গেছেন তার এই সফরের উদ্দেশ্য কি চান। এবং আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে এবার সেখানে কি কি আলোচনা হয়েছে। বিশেষ করে গতকাল 7ই মে তিনি খুব ব্যস্ত সময় কাটিয়েছেন। সেখানে তিনি এক চীন নীতির প্রতি বাংলাদেশের সমর্থন জানিয়েছেন। বাংলাদেশের এক চীন নীতির প্রতি সমর্থন আগের থেকে ছিল, কিন্তু তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায় আমেরিকা সহ অনেক রাষ্ট্রই। তারা এক চীন নীতির সমর্থক না। চায়না আফ্রিকা, এশিয়া এবং ইউরোপকে একসাথে সংযুক্ত করবার জন্য বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ তারা একটা সংযোগ সড়ক স্থাপন করছে। এবং এই সংযোগ সড়কে সাউথ এশিয়া, মিয়ানমার আছে, বাংলাদেশকেও কানেক্ট করার কথা, ইন্ডিয়াকেও কানেক্ট করার কথা। এই বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়েও আমেরিকা সহ বিশ্বের অনেক পরাশক্তির মাথা ব্যথা রয়েছে। এছাড়া এই যে তিস্তা নদীর জল, এটা ভাগাভাগি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের একটা বিরোধ রয়েছে। এই সব কিছু ঠিক করে 2011 সালে ঠিক হয়েছিল তিস্তা নদীর পানি চুক্তি হবে এবং মনমোহন সিং সরকার সেভাবেই একটা ড্রাফট চুক্তিও রেডি করেছিলেন। কিন্তু তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিস মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে আলটিমেটলি সেই চুক্তিটি আর সম্পাদিত হয়নি। এবং তারপর থেকে দেখা গেছে এই যে তিস্তা নদী, এটা হিমালয় থেকে এসে সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ি হয়ে বাংলাদেশে ঢুকছে এবং যখন শুষ্ক মৌসুম থাকে তখন এই তিস্তা নদীর অনেক অংশে, ভারতীয় অংশে অনেকগুলো বাদ দেওয়া আছে এবং তখন তারা পানিটা আটকে দেয় এবং বাংলাদেশ তখন পানি সংকটে ভোগে, বিশেষ করে এই তিস্তা নদীর আশেপাশের জনপদ। আবার যখন বর্ষা অঞ্চলে অতিরিক্ত পানি হয় তখন আবার ওই বাঁধগুলো ছেড়ে দেয় এবং তখন তিস্তা নদী ওভারফ্লো হয় এবং আশেপাশে বন্যা হয়। তো এই জায়গা থেকে মুক্তি পাবার জন্য ভারতের সাথে যেহেতু চুক্তি হয়নি, বিকল্প হিসেবে বাংলাদেশ চীন সরকারের সাথে একটি মহাপরিকল্পনা করার প্ল্যান করেছিল এবং সেই প্ল্যান অনুযায়ী বাংলাদেশের ভেতরেই তারা তিস্তা নদীর পানি রিজার্ভারে রাখবে, তিস্তা নদী আরো খনন করে গভীরতা বাড়াবে। তো চীনের সাথে এই আলোচনাটা আবার ভারত কিন্তু ভালো চোখে দেখেনি। ভারত এটাকে বরাবরই সন্দেহের চোখে দেখেছে এবং এই যে যেটা বললাম বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা নিয়েও ভারতও কিন্তু বেশ সন্দেহ করে থাকে। ডক্টর খলিল চীন সফরে গিয়ে এই বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পক্ষে বলেছে, এক চীনের কথা বলেছে, তিস্তা ব্যারেজ নিয়ে তাদের মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছে এবং বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তাতে এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথাটাও ছিল। সুতরাং তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তারা চীনে গিয়ে এই নেগোসিয়েশনটা করেছে। এছাড়াও ডক্টর খলিল আরো অনেকগুলো মিটিং করেছে। কিন্তু ডক্টর খলিল যে চীনের সাথে এই যে দহরম মহরম করলেন, কারণ ভারত চায় যে তিস্তা নদীর যে জলের ব্যবস্থাপনা চুক্তির বাইরেও তারা এই প্রকল্পটা বাস্তবায়ন করতে চায় এবং তাদেরও কিন্তু একটা প্রপোজাল দেওয়া আছে। তো ভারতকে পাশ কাটিয়ে চীনকে দিয়ে যদি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়, ভারত যেমন এটা নেবে না, তেমন এক চীন এবং বিল্ড রোড অ্যান্ড ইনিশিয়েটিভের পক্ষে বাংলাদেশের যে সমর্থন, এটা আমেরিকা ভালো চোখে নিচ্ছে না। এবং আমি একাধিকবার এর আগে বলেছি যে আমেরিকার যে বর্তমান রাষ্ট্রদূত রয়েছেন ব্রেন ক্রিস্টেনসন, তিনি কিন্তু এসেছেনই এই অঞ্চলের চীনের প্রভাব কমাতে, কিন্তু বাংলাদেশ একেবারে বলা যায় যে অপ্রতিরোধ গতিতে চীনের দিকে ঝুঁকছে। এই অবস্থায় আমেরিকা ক্ষুব্ধ হয়ে ডক্টর খলিলকে ইমিডিয়েটলি কল করেছে, যে কারণে আজকে ডক্টর খলিলের ফেরার কথা ছিল, কিন্তু খলিল সাহেব গতকাল ফিরেছেন এবং ফিরেই
তিনি ওয়াশিংটনের পথে রওনা দিয়েছেন। আমি জানি না ওয়াশিংটনে তার জন্য কি অপেক্ষা করছে। বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী আছেন ডক্টর খলিল, একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন শামা ওবায়দ এমপি, প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রয়েছেন হুমায়ুন কবির। এরা কি পররাষ্ট্র মন্ত্রণালয় চালাবার জন্য যথেষ্ট নয়? কারণ শুনছি যে এখন প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারীকেও নিয়োগ দেওয়া হবে। সরকারি প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি, তবে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবং খুবই অবাক করা ব্যাপার হলো, যাকে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী করছেন, তিনি আওয়ামী লীগ সরকারের আমলে একটি সাংবিধানিক পদের দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ এ আর একটা লুঙ্গি কেস। আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করেছে, কিন্তু আসলে সে ছিল এই বিএনপি জামাতের লোক, এবং সেই পুরস্কারটি তাকে এখন দেওয়া হচ্ছে। আমি সঙ্গত কারণে, যেহেতু সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়নি, সেহেতু আমি তার নাম বলছি না, তার ছবি দেখছি না, কিন্তু আমার কাছে এই দুটো তথ্যই আছে। এই অবস্থায় এখন আমি ডক্টর খলিল যখন যায়, তখন একজন কূটনৈতিক বিশ্লেষক আমার সাথে বাজি ধরতে চেয়েছিল। তিনি বলেছিল যে দেখেন, ভারতের সাথে সম্পর্কটা কিন্তু এখন আর উষ্ণ নেই। ডক্টর খলিলের এর আগে ভারত সফর ব্যর্থ হয়েছে, এবং এ মাসে যে ভারত যাওয়ার কথা ছিল এই 10 তারিখের দিকে, তিনি সেটা যাচ্ছেন না। এবং তিনি যে চীনে যাচ্ছেন, অনেক কিছু বলে গেছেন, অনেক আশা নিয়ে গেছেন, কিন্তু তার এই চীন সফরও ব্যর্থ হতে বাধ্য। এবং তিনি আমার সাথে বাজি ধরতে চেয়েছিলেন, কিন্তু আমি আর বাজির দিকে যাইনি। কিন্তু এখন যেটা দেখলাম, তাতে মনে হচ্ছে যে ডক্টর খলিলের চীন সফরটা আমাদের বাংলাদেশের প্রচার মাধ্যমে যেভাবে আসুক না কেন, সেটি খুব একটি ফলপ্রসূ হবে বলে মনে হয় না। যেহেতু চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের উপরে ভারত এবং আমেরিকার দুটো পরাশক্তিরই নজর আছে, সুতরাং এটা বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট হবে কিনা, বা তারেক রহমানের সরকার এটা কিভাবে ম্যানেজ করবেন, সেটা আমাদের দেখতে হবে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এটি নিয়ে এক এক বিশ্লেষকের এক এক মতামত। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, দেশ বিক্রির অসম চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার করে কি দেশে ফেরার ছাড়পত্র পান তারেক রহমান? আপনারা খেয়াল করেছেন যে তারেক রহমানের দেশে ফেরা, তার মা বেগম খালেদা জিয়া যখন চূড়ান্ত অসুস্থ, সেই সময়ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা ছিল। তারেক রহমান নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়েছিলেন যে দেশে ফেরাটা আমার হাতে নয়। কিন্তু হঠাৎ কি ঘটলো? এখানে নানা রকম আলাপ আলোচনা আছে। আমার প্রতিবেশী দেশ ভারতের একটা সিগন্যালের ব্যাপার আছে। আরেকটি সিগন্যাল কি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পেল, তারপরেই কি তারেক রহমান দেশে ফিরল? এখন নানা প্রশ্ন করার সময় প্রশ্ন উঠছে, মানুষ প্রশ্ন করছে, পত্রপত্রিকায়, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়। কাজেই এই আলাপটা থাকতে হবে, আমাদের প্রশ্ন করতে হবে। পশ্চিমবঙ্গের গণমাধ্যম দ্য ওয়ালে সৈয়দ ইফতেখার হোসেন এক নিবন্ধে এমন প্রশ্ন করেছেন যে আমেরিকার সঙ্গে ইউনূসের দেশ বিক্রির বাণিজ্য চুক্তিতে সায় দিয়ে দেশে ফেরার ছাড়পত্র পান তারেক। বাংলাদেশের সার্বভৌমত্ব কি আজ এক অদৃশ্য সুতার টানে বন্দী? গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঠিক 72 ঘন্টা আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে চরম অসম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলো, তা নিয়ে উত্তাল সারা দেশ চলছেই। পর্দার আড়ালে কি এমন ঘটেছিল যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একতরফা শর্তের বেড়াজালে আটকে দিল? সবচেয়ে বড় প্রশ্ন, এই চুক্তিতে সায় দিয়ে কি তারেক রহমান দেশে ফেরার অলিখিত ছাড়পত্র পান? কেন সচেতন মানুষ মনে করছেন দেশের স্বার্থ বিসর্জন দিয়ে, যুক্তরাষ্ট্রকে মুচলেকা দিয়ে তবে তার এই প্রত্যাবর্তন? গত 9 ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
চুক্তির গালভরা নাম শুল্ক বিষয়ক যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি, কিন্তু গভীরে তাকালে দেখা যায় এটি বাংলাদেশকে দেউলিয়া করার এক প্রামাণ্য দলিল। শুনলে অবাক হবেন, এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে মানতে হবে 131টি শর্ত, আর শক্তিশালী যুক্তরাষ্ট্র মানবে মাত্র 6টি, যেখানে বাংলাদেশ বছরে $9.5 বিলিয়ন পণ্য রপ্তানি করে, সেখানে এই চুক্তির ফলে রপ্তানি কর রেয়াত মিলবে মাত্র 1%। ট্রাম্প প্রশাসন যে 37% বাড়তি শুল্ক আরোপ করেছিল, যা দেশটির আদালত বাতিল করে দেয়, সেই প্রেক্ষাপটে এই প্রাপ্তি আসলে শূন্যের সমান। আশ্চর্যের বিষয় হলো, ডক্টর ইউনূসের তৎকালীন উপদেষ্টারা এখন দাবি করছেন তারা এই চুক্তি সম্পর্কে কিছুই জানতেন না। তার মানে দেশ বিক্রির এই গোপন সমঝোতা কেবল ইউনূস এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা জানতেন। এই ঘটনার নেপথ্যে রয়েছে বিশাল এক বিনিয়োগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেছিলেন শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে তার পূর্ববর্তী সরকার $29 মিলিয়ন ব্যয় করেছে। পরে জানা যায় ভারত হয়ে আরও $31 মিলিয়ন এসেছে। এই বিপুল অর্থ কোথায় গেল? অভিযোগ উঠেছে এই টাকা গেছে বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজ ও কিছু অঙ্গ সংগঠনের পকেটে, যারা আসলে মার্কিন ডিপ স্টেটের অংশ। আর এই ব্যক্তিদের প্রায় সকলেই ডক্টর ইউনূস সরকারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। যুক্তরাষ্ট্র যে বিপুল অর্থ ব্যয় করেছে তা এখন নানা অসম চুক্তির মাধ্যমে সুদে আসলে উসুল করে নেওয়া হচ্ছে, যার প্রথম কিস্তি এই অসম বাণিজ্য চুক্তি। এই উসুল করার প্রক্রিয়া শুরু হয়েছে বোয়িং বিমান ক্রয়ের মাধ্যমে, যেখানে বাজেট ছিল 35,000 কোটি টাকা, সেখানে গত 30 এপ্রিল চুক্তি হয়েছে 45,000 কোটি টাকার। প্রশ্ন জাগে, এই বাড়তি 10,000 কোটি টাকা কার পকেটে যাবে? বিদ্যমান বিমানের যে বহর আছে, সেই বিমান বহরেই পর্যাপ্ত রুট নেই, সেখানে এতগুলো বিমান কি প্রয়োজন? এই বিমান কি পরিচালনা করতে পারবে? বর্তমান যে বিমানের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা একটা লস ব্যবস্থা। এবং আপনি দেখুন, আমি এর আগের এক ভিডিওতে বলেছি এই মুহূর্তে বাংলাদেশ বিমানে মাত্র 21টি বিমান আছে। এই 21টির সাথে 14টি যুক্ত হবে। মানে আপনি চিন্তা করুন যে 55 বছরের ইতিহাসে বাংলাদেশের বিমানে 21টি বিমান, আর হঠাৎ করে রাতারাতি আগামী কয়েক বছরের মধ্যে এটি যুক্ত হবে আরো 14টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখানে, সচেতন মহলের ধারণা তারেক রহমান এই দেশবিরোধী চুক্তিতে সায় দিয়েছেন বলেই তিনি দেশে ফেরার সুযোগ পেয়েছেন। ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিজেই স্বীকার করেছেন যে চুক্তিটি করার আগে তারা বিএনপি ও জামাতকে জানিয়েছিলেন। জামাত যদিও অস্বীকার করেছে, কিন্তু বিএনপি নীরব। এই নীরবতায় কি সম্মতির লক্ষণ? তারেক রহমানের এই মুসলেখা কি তবে বাংলাদেশের সার্বভৌমত্বের বিনিময়ে? ইতিহাস বলে 1972 সালে বঙ্গবন্ধু যখন ভারতের সাথে 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি করেছিলেন, তখন জাসদ সহ বামপন্থীরা একে গোলামির চুক্তি বলেছিল। অথচ সেই চুক্তি সংসদে উত্থাপন করা হয়েছিল এবং তাতে কোনো গোপনীয়তা ছিল না। কিন্তু আজ ডক্টর ইউনূসের সরকার যে চুক্তি করলো তা রাষ্ট্রপতিকেও জানানোর প্রয়োজন বোধ করেনি। অথচ 72-এর সংবিধানের 145 ক ধারা অনুযায়ী বিদেশের সাথে সকল চুক্তি সংসদে পেশ করা বাধ্যতামূলক। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি বাংলাদেশের সার্বভৌমত্বকে বন্ধক রেখে আসেননি? কেন বর্তমান সরকার একে উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে দায় এড়াচ্ছে? এই চুক্তির সুদূর প্রসারী ফলাফল অত্যন্ত ভয়াবহ। এখন থেকে অন্য দেশ থেকে তেল কিনতেও আমেরিকার অনুমতি লাগবে। আমরা রাশিয়ার তেল কিনতে চেয়ে ব্যর্থ হয়েছি। চুক্তি অনুযায়ী 5 বছর ধরে গমের শতভাগ চাহিদা মেটাতে হবে যুক্তরাষ্ট্র থেকে। সয়াবিন তেল আমদানি করতে হবে যুক্তরাষ্ট্র থেকে। সবচেয়ে বড় আঘাত আসবে ঔষধ শিল্পে। আমাদের কোম্পানিগুলো আর মার্কিন পেটেন্ট থাকা জেনেরিক ঔষধ তৈরি করতে পারবে না। ফলে
5 গুণ বেশি দামে ওষুধ কিনতে হবে সাধারণ মানুষকে, ধ্বংস হয়ে যাবে আমাদের গর্বের তৈরি পোশাক শিল্প। ডক্টর ইউনূস ও তার সঙ্গীরা কি তবে বাংলাদেশের বিলুপ্তি ঘটানোর লক্ষ্যেই ক্ষমতায় এসেছিলেন? বর্তমান সরকার যদি সত্যি দেশপ্রেমিক হয় তবে কেন তারা এই চুক্তি বাতিলের যে 60 দিনের নোটিশ আছে এই চুক্তিতে, সেই 60 দিনের নোটিশ দিচ্ছে না? বাণিজ্য মন্ত্রী যখন বলেন তারা এটি মানতে বাধ্য, তখন মানুষের মনে শঙ্কা জাগে, তারা কি ইউনূস সরকারেরই বর্ধিত রূপ? শঙ্কা সন্দেহ যাই বলুন না কেন, আমি নির্বাচনের আগে থেকেই বলে আসছি যে একটা নির্বাচন হবে, তাতে কিচ্ছু যায় আসবে না। নির্বাচন হওয়ার মাধ্যমে ইউনূসেরই একটা বর্ধিত অংশ আসবে, আর এই বর্ধিত অংশটাই হচ্ছে তারেক রহমান সরকার। আপনি তারেক রহমান সরকারের চরিত্র দেখেন না কেন? সেই সরকার, ইউনূস সরকারের কলকাঠি নাড়া খলিলুর রহমান সেখানে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এখানে তিনি পররাষ্ট্রমন্ত্রী। ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল এখন বাংলাদেশের আইনমন্ত্রী। ইউনূস সরকারের স্বরাষ্ট্র সচিব এখন বাংলাদেশের মন্ত্রী পরিষদ সচিব। ইউনূস সরকারের ধারাবাহিকতারই অংশ, এতে কি কোনো সন্দেহ আছে আপনার মনে? সন্দেহ থাকা উচিত না, থাকার কথা না। কাজেই জনমনে প্রশ্ন যে তারেক রহমান কি এই দেশ বিক্রির চুক্তিতে সায় দিয়ে নিজের ফেরার পথ সুগম করেছেন? এর উত্তর দেবে সময়। তবে সচেতন দেশবাসীকে আজ বুঝতে হবে কোনটা বন্ধুত্বের চুক্তি আর কোনটা গোলামের। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।